শিক্ষার্থী সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সবাই বাড়িতে ভালো আছো, সুস্থ আছো। আমি তোমাদের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি। তো প্রিয় শিক্ষার্থী, এর আগে আমি একটি ক্লাস নিয়েছি, অর্থাৎ একাদশ শ্রেণীর কৃষি শিক্ষা দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়ের একটি লেকচার দিয়েছি। সেটা ছিল পার্ট 1 থেকে 15। আজকে আমি পার্ট 16 থেকে 23 পর্যন্ত তোমাদের পড়াবো। তো আমি মোহাম্মদ শাহানুর আলম, প্রভাষক, কৃষি শিক্ষা, মসজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ। আবারও তোমাদের সবাইকে শীতের শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি আমার ক্লাস শুরু করছি। তো শিক্ষার্থীরা, এই 16 থেকে 23 যে পার্ট, এর মধ্যে যে বিষয়বস্তু আছে, মুরগির বাচ্চা উৎপাদন অর্থাৎ ডিম ফোটানোর পদ্ধতি। তো এই ডিম ফোটানোর পদ্ধতির মধ্যে আমাদের প্রথমে যে বিষয়টি খেয়াল রাখতে হবে তা বাচ্চা ফোটানোর জন্য ডিম বাছাই। অর্থাৎ আমি যে ডিম থেকে বাচ্চা উৎপাদন করব বা যে ডিম দিয়ে বাচ্চা ফুটাবো সেই ডিম বাছাই করতে হবে। যেন তেন ডিম থেকে বাচ্চা হয় না, অর্থাৎ ডিমটা সঠিকভাবে নির্বাচন করতে হবে, বাছাই করতে হবে। তো এই ডিম বাছাই করতে গেলে প্রথমে যে জিনিসটা আমরা খেয়াল করব সেটা হচ্ছে ডিমের আকার। তো ডিমের আকার কেমন হবে? তো খুব বড়ও হবে না, আবার খুব ছোটও হবে না, মোটামুটি মাঝারি ধরনের ডিম ফোটানোর জন্য নির্বাচন করতে হবে। খুব বড় না, খুব ছোট না, মাঝারি আকারের ডিম নির্বাচন করতে হবে। এরপর ডিমের আকৃতি। ডিমের আকৃতি বলতে খুব লম্বা হবে না, আবার খুব গোলাকার হবে না। যে ডিমের ওজন মোটামুটি 58 গ্রাম, অর্থাৎ একটা আদর্শ ডিমের ওজন হচ্ছে 58 গ্রাম। তো 58 গ্রামের ওজনের ডিম বা এর কাছাকাছি ফোটানোর জন্য নির্বাচন করতে হবে। খুব লম্বা না, খুব গোলাকার না, মোটামুটি যে ডিমের ওজন 58 গ্রাম সে ডিমটি বাচ্চা ফোটানোর জন্য নির্বাচন করতে হবে। এরপর ডিম সংরক্ষণ। তো শিক্ষার্থীরা, আমরা যে ডিম থেকে বাচ্চা উৎপাদন করব, তো খেয়াল রাখতে হবে সে ডিমের সংরক্ষণ কাল যাতে বেশি না হয়। অর্থাৎ গ্রীষ্মকালের যদি ডিম হয় তাহলে এটা 3 থেকে 5 দিন পর্যন্ত সংরক্ষণ করা হয়েছে এমন ডিম বাচ্চা ফোটানোর জন্য নির্বাচন করতে হবে। এবং শীতকালে 7 থেকে 10 দিন, অর্থাৎ মুরগি ডিম পেড়েছে, ডিম পাড়ার পরে শীতকালে 7 থেকে 10 দিন সংরক্ষণ করা হয়েছে এমন ডিম ফোটানোর জন্য নির্বাচন করতে হবে। তাহলে গ্রীষ্মকালে 3 থেকে 5 দিন এবং শীতকালে 7 থেকে 10 দিন সংরক্ষণ করা হয়েছে বা ডিমের বয়স পাড়ার পর সেই ডিমটি বাচ্চা ফোটানোর জন্য নির্বাচন করতে হবে। এরপর তাপমাত্রা এবং আর্দ্রতা। তো মুরগি ডিম পাড়লো, ডিম পাড়ার পরে সে ডিমটি আমরা কেমন তাপমাত্রায় সংরক্ষণ করব? 50 থেকে 60 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা এবং 60 থেকে 70 ভাগ আর্দ্রতায় ডিমটি আমরা সংরক্ষণ করব। এবং এই 50 থেকে 60 ডিগ্রি ফারেনহাইট এবং 60 থেকে 70 ডিগ্রি আর্দ্রতায় 60 থেকে 70% আর্দ্রতায় সংরক্ষণকৃত ডিম আমরা ফোটানোর জন্য নির্বাচন করব। এরপর খোসার পুরুত্ব। তো যে ডিমটি আমরা ফোটানোর জন্য নির্বাচন করব সেই ডিমের খোসা পাতলা হবে না, একটু মোটা হবে, পুরু হবে। পাতলা খোসাযুক্ত ডিম থেকে আসলে বাচ্চা উৎপাদন করা যায় না বা সহজে ফেটে যেতে পারে, এই জন্য পাতলা খোসাযুক্ত ডিম অ্যাভয়েড করতে হবে। এরপর খোসার রং। তো আমরা কেমন রংযুক্ত খোসার ডিম আমরা নির্বাচন করব? তো যে প্রজাতি যে রঙের ডিম পারে ঠিক সেই প্রজাতির সেই ডিমটি ফোটানোর জন্য নির্বাচন করতে হবে। তো দেখা যাচ্ছে মোটামুটি বাদামি রঙের বা গাঢ় বাদামি রঙের ডিমটি ফোটানোর জন্য নির্বাচন করতে হবে। এরপর খোসার মসৃণতা। তো যে ডিমের খোসার খসখসে অর্থাৎ অমসৃণ সেটা ফোটানোর জন্য নির্বাচন করা যাবে না। যে ডিমের খোসা মসৃণ
সেই মসৃণ খোসাযুক্ত ডিম ফোটানোর জন্য নির্বাচন করতে হবে। তো ডিমের খোসা যে মসৃণ হবে এজন্য মুরগিকে ভিটামিন ই এবং ডি সমৃদ্ধ খাবার দিতে হবে। ভিটামিন ডি সমৃদ্ধ খাবার দিলে মুরগির ডিমের যে খোসা সেটা মসৃণ হবে। এরপর নিখুঁত ডিম, তার ডিম ফাটা হবে না বা একটু আঘাতপ্রাপ্ত হবে না। নিখুঁত ডিম, যে ডিমটি ফাটা নয়, আঘাতপ্রাপ্ত নয়, সেই ডিমটি বাচ্চা উৎপাদনের জন্য নির্বাচন করতে হবে। এরপর ময়লাযুক্ত ডিম, যে ডিমে ময়লা লেগে থাকে সেটা পরিষ্কার করে নিতে হবে। অর্থাৎ ময়লাযুক্ত ডিম, অনেক সময় রক্ত লেগে থাকে বা ময়লা লেগে থাকে, সেই ডিমটি অবশ্যই পরিষ্কার করে নিতে হবে, অথবা ময়লাযুক্ত ডিম বাদ দিতে হবে, ফোটানো যাবে না। ডিমের ভেতরের গুণাবলী, তো ডিমের ভেতরের গুণাবলী কি হবে? এইরকম আলোতে ডিম ধরলে যেটা যদি ডিমের যে কুসুমটা আছে এটা যদি ডিমের মাঝখানে থাকে তাহলে বুঝতে হবে যে এটা ভালো ডিম। হ্যাঁ, ডিমের মাঝখানে যদি কুসুম থাকে, কুসুমটা যদি স্বচ্ছ হয়, কুসুমের মধ্যে যদি কোনো রক্তের ছিটা না থাকে, তাহলে সেই ডিমটি বাচ্চা উৎপাদনের জন্য নির্বাচন করতে হবে। তো এই যে এখানে একটি সব প্রশ্ন প্রায় এসে যায় যে ক্যান্ডলিং কি? ক্যান্ডলিং, তো ক্যান্ডলিং হচ্ছে আলোতে, অর্থাৎ বিদ্যুতের আলোতে অথবা সূর্যের আলোতে মুরগির ডিম পরীক্ষা করাকে ক্যান্ডলিং বলে। এই ক্যান্ডলিং কেন করা হয়? ক্যান্ডলিং করলে অর্থাৎ আলোতে ডিম পরীক্ষা করলে বোঝা যায় যে আসলে এটা ভালো ডিম কিনা, বা মুরগির ভিতরের ডিমের ভিতরের যে গুণাবলী সেগুলো ঠিক আছে কিনা। রক্তের ছিটা থাকবে না, কুসুমটি মাঝখানে থাকবে, হ্যাঁ, কুসুমটি কালো হবে না, হ্যাঁ, কুসুমের যে রঙটা হয় আর কি হলুদ রঙের সেটা হবে। এরপর রোগমুক্ত মুরগি, তো এমন মুরগির ডিম নির্বাচন করা যাবে না যে মুরগিটি সুস্থ নয়, অর্থাৎ আমাদের সুস্থ সবল মুরগির ডিমটি ফোটানোর জন্য নির্বাচন করতে হবে। এটা মুরগিটি অবশ্যই রোগমুক্ত হতে হবে। পুষ্টিকর খাবার, তো যে মুরগিকে যথেষ্ট পুষ্টিকর খাবার দেওয়া হয়েছে বা দেওয়া হয় সে মুরগির ডিম নির্বাচন করতে হবে। যে মুরগিকে পুষ্টিকর খাবার দেওয়া হয় না সে মুরগির ডিম ভালো হবে না, সেখান থেকে বাচ্চাও ভালো মানের বাচ্চা পাওয়া যাবে না। এরপর ঋতুর প্রভাব, তো মুরগির ডিম থেকে বাচ্চা ফোটানোর জন্য এটা ঋতুর একটা প্রভাব আছে। তো বসন্তকালের যে ডিম, অর্থাৎ বসন্তকালে মুরগি যে ডিম পারে সে ডিমটি উর্বর বেশি হয়। এছাড়া গ্রীষ্মকালের ডিম উর্বর কম হয়। এই জন্য যে মুরগির ডিম আমরা ফোটানোর জন্য বাচ্চা ফোটানোর জন্য নির্বাচন করব, এটা বসন্তকালের ডিম হতে হবে বা ডিম হলে ভালো হয়। কারণ গ্রীষ্মকালের ডিমের উর্বরতা কম থাকে, বসন্তকালের বেশি থাকে। এরপর মুরগির বয়স, তো মুরগির বয়স যত বাড়তে থাকে উর্বর ডিম উৎপাদনের ক্ষমতাও কমে যায়। কাজেই যে মুরগির বয়স অনেক বেশি সে মুরগির ডিম নির্বাচন করা যাবে না। মোটামুটি ইয়াং মুরগি বা 1-2 বছর বয়স হচ্ছে সে মুরগির ডিম নির্বাচন করতে হবে। এরপর মোরগ মুরগির অনুপাত, তো খামারে যদি মোরগ মুরগির অনুপাত ঠিক না থাকে তাহলে আমরা উর্বর ডিম পাবো না। অর্থাৎ যে খামারে মোরগ মুরগির অনুপাত ঠিক আছে সেই খামারের ডিমটা আমরা ফোটানোর জন্য নির্বাচন করব। তো মোরগ মুরগির অনুপাত কত হবে? তো 8টি বা 10টি মুরগির জন্য একটি করে মোরগ রাখতে হবে। অর্থাৎ 8টি বা 10টি স্ত্রী মুরগির জন্য একটি পুরুষ মুরগি রাখতে হবে। রাখলে তাহলে উর্বর ডিম পাওয়া যাবে, অন্যথায় উর্বর ডিম পাওয়া যাবে না। বাচ্চা ফোটানোর ডিমের যত্ন, অর্থাৎ আমরা যে ডিম থেকে বাচ্চা ফোটাবো বা বাচ্চা উৎপাদন করব সেই ডিমের যত্ন কিভাবে নিতে হবে সেই পয়েন্টগুলো আমি এখানে তুলে ধরেছি। তো শিক্ষার্থীরা আসলে ডিম ফোটাতে গেলে যে আমরা ডিম থেকে বাচ্চা ফোটাবো তার সঠিকভাবে যত্ন নিতে হবে, পরিচর্যা করতে হবে। আদারওয়াইজ এই ডিম থেকে ভালো মানের বাচ্চা পাওয়া যাবে না বা উৎপাদনের হার কমে যাবে, ডিম ফোটার হার কমে যাবে। তো বাচ্চা ফোটানোর ডিমের যত্ন কিভাবে নিতে হবে?
তো যে ডিমগুলো থেকে আমরা বাচ্চা ফুটাবো, তো যখন মুরগি ডিম পাড়তে শুরু করে, যে ঘরে ডিম পাড়ে সেই ঘরে এক বাক্স দিতে হবে। বাক্সের মধ্যে তুষ, কাঠের গুঁড়া বিছিয়ে দিয়ে সুন্দর করে বিছানা তৈরি করে দিতে হবে। এই কাঠের বাক্সের মধ্যে যে তুষ বা কাঠের গুঁড়া দেওয়া হলো, এগুলো মাঝে মধ্যে কী করে দিতে হবে? উলটপালট করে দিতে হবে। এরপর ময়লা পরিষ্কার। ডিমে যদি কোনো ময়লা থাকে বা রক্তের ছিটা থাকে, সেগুলো কি করে নিতে হবে? পরিষ্কার করে নিতে হবে। এরপর সময় মতো ডিম সংগ্রহ। তো শীতকালে সময় মতো আমাদের ডিম সংগ্রহ করতে হবে। শীতে অন্তত 2 বার এবং গ্রীষ্মকালে 3 বার। শীতে অন্তত 2 বার এবং গ্রীষ্মকালে অন্তত 3 বার, দিনে 2-3 বার আমাদের কি করতে হবে? ডিম সংগ্রহ করতে হবে। এরপর সংরক্ষণ সময়, আমি এটা এই প্রথমের দিকেই বলেছি, শীতকালে 7 থেকে 10 দিন এবং গ্রীষ্মকালে 3 থেকে 5 দিনের বেশি সংরক্ষণ করা যাবে না। এটা অর্থাৎ গ্রীষ্মকালে 3 থেকে 5 দিন এবং শীতকালে 7 থেকে 10 দিন পর্যন্ত সংরক্ষণকৃত ডিম বাচ্চা ফোটানোর জন্য ব্যবহার করা যাবে। তাপমাত্রা কত হবে? 50 থেকে 60 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় ডিম সংরক্ষণ করতে হবে এবং আর্দ্রতা হবে 60 থেকে 70% আর্দ্রতায় ডিম সংরক্ষণ করতে হবে। ডিমটি অতিরিক্ত ঠান্ডাতে রাখা যাবে না, আবার অতিরিক্ত গরমেও রাখা যাবে না, মাঝামাঝি একটা পরিবেশে রাখতে হবে। এছাড়া যে ডিম থেকে আমরা বাচ্চা উৎপাদন করব, সেটা নড়াচড়া করা যাবে না, এক স্থান থেকে অন্য স্থানে নেওয়া যাবে না। এটা করলে ডিম ফেটে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। এরপরে প্রশ্ন, ডিম ফোটানোর উপযুক্ত সময় নির্ধারণ। তো শিক্ষার্থীরা, আমরা বছরে ইনকিউবেটর অর্থাৎ কৃত্রিমভাবে যে মুরগির ডিম থেকে বাচ্চা ফোটানো হয়, এটা বছরের যে কোনো সময়, তো সারা বছরই ফোটানো যায়। তবে আমরা যদি প্রাকৃতিক উপায়ে অর্থাৎ মুরগির মাধ্যমে যদি আমরা ডিম থেকে বাচ্চা উৎপাদন করতে চাই, তাহলে একটা উপযুক্ত সময় নির্ধারণ করতে হবে বা নির্বাচন করতে হবে। আদারওয়াইজ ডিম থেকে বাচ্চা উৎপাদনের হার কমে যাবে। তো বর্ষাকালে আর্দ্রতা বেশি থাকার কারণে ডিমটা নষ্ট হয়ে যায়। এই জন্য বর্ষাকালটা আমরা অ্যাভয়েড করব, অর্থাৎ আমরা বর্ষাকালে ডিম থেকে বাচ্চা উৎপাদন করব না। আবার অতিরিক্ত গরমেও ডিম নষ্ট হয়ে যায়, কাজে গ্রীষ্মকালটাও বাদ দিতে হবে। তাহলে কোন কালটা? অগ্রহায়ণ থেকে ফাল্গুন মাস উত্তম সময়, অর্থাৎ অগ্রহায়ণ থেকে ফাল্গুন, অর্থাৎ মোটামুটি যখন শীতকাল শুরু হয়, শীতকালে বোঝা যাচ্ছে যে শীতকালে ডিম থেকে বাচ্চা উৎপাদন করার বা ফোটানোর উপযুক্ত সময়, এবং এটা প্রাকৃতিক উপায়ের ক্ষেত্রে প্রযোজ্য, অর্থাৎ আমি যদি মুরগির মাধ্যমে বাচ্চা উৎপাদন করতে চাই। এরপর ডিম ফোটানোর পদ্ধতি। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ছবিতে দেখতে পাচ্ছ একটি মুরগি ডিম নিয়ে বসে আছে, আর একটিতে দেখা যাচ্ছে একটি মেশিন দেখা যাচ্ছে বা যন্ত্র দেখা যাচ্ছে। তো ডিম ফোটানোর পদ্ধতি হচ্ছে 2 ধরনের, একটা হচ্ছে প্রাকৃতিক পদ্ধতি আর একটা কৃত্রিম পদ্ধতি বা ইনকিউবেটর পদ্ধতি। তো প্রাকৃতিক পদ্ধতি কি? যখন আমরা একটা কুঁচে মুরগির মাধ্যমে ডিম থেকে বাচ্চা উৎপাদন করব, সেটাকে বলা হবে প্রাকৃতিক পদ্ধতি। আর কৃত্রিম পদ্ধতি বা ইনকিউবেটর পদ্ধতি কি? যখন আমরা ইনকিউবেটরের মাধ্যমে কৃত্রিমভাবে ডিম থেকে বাচ্চা উৎপাদন করব, সেটা হচ্ছে কৃত্রিম পদ্ধতি। তাহলে এখান থেকে প্রায় প্রশ্ন আছে, ইনকিউবেটর কি? তাহলে ইনকিউবেটর হচ্ছে একটি যন্ত্র, যে যন্ত্রের মাধ্যমে ডিম থেকে বাচ্চা ফোটানো হয় বা উৎপাদন করা হয়। তো এই যে প্রাকৃতিক পদ্ধতিতে ডিম ফোটানোর একটা পদ্ধতি, এর আবার সুবিধা অসুবিধা আছে। এর অসুবিধা কি? অসুবিধা হচ্ছে অনেক সময় কুচে মুরগি পাওয়া যায় না, আবার অনেক সময় মুরগি কুচে নিতে চায় না। এগুলো হচ্ছে অসুবিধা, বা মুরগি তা দিতে দিতে হঠাৎ করে ডিম ছেড়ে বাইরে চলে যায় বা ঘুরে বেড়ায়। হ্যাঁ, এক্ষেত্রে ডিমগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই জন্য এইগুলো হচ্ছে এই প্রাকৃতিক পদ্ধতিতে ডিম ফোটানোর অসুবিধা। এরপর কৃত্রিমভাবে ডিম ফোটানোর অসুবিধা কি?
এই একটা অসুবিধা হচ্ছে এই যন্ত্রের অনেক দাম আছে, এর মূল্য বেশি। এটা একটা অসুবিধা। এটা যে কেউ চাইলেই এই মেশিনের সাহায্যে ডিম ফোটাতে পারে না। আবার আরেকটা অসুবিধা কি, এই যন্ত্রটি চালনা করতে গেলে দক্ষ জনশক্তির প্রয়োজন, অর্থাৎ এই মেশিনটি চালানোর জন্য ন্যূনতম একটা জ্ঞান থাকতে হবে। কখন তাপমাত্রা বেশি করতে হবে, কখন আর্দ্রতা কম করতে হবে, হ্যাঁ, এই মেশিনটি চালানো সম্পর্কে জ্ঞান থাকতে হবে, অর্থাৎ কীভাবে মেশিনটি চালাবে, এই জন্য দক্ষ জনশক্তির প্রয়োজন। এটা একটা অসুবিধা। তো শিক্ষার্থীরা এই কৃত্রিমভাবে যে ডিম ফোটায়, এর ফোটানোর অনেকগুলো ধাপ আছে। তো এখান থেকে প্রশ্ন আসে পরীক্ষায়, এরকম ছবি দিয়ে তোমাদের তো এই ইনকিউবেটরে ডিম ফোটানোর যে পদ্ধতি, এই পদ্ধতির অনেকগুলো ধাপ আছে। তো এই প্রথম ধাপ হচ্ছে ডিম পরিষ্কার করা এবং ফিউমিগেশন, অর্থাৎ যে ডিমগুলো থেকে আমরা বাচ্চা উৎপাদন করব সেই ডিমগুলোকে প্রথমে পরিষ্কার করে নিতে হবে, এরপরে ফিউমিগেশন করতে হবে। ফিউমিগেশন শব্দটির অর্থ কি, ধোঁয়া প্রয়োগ করা। তাহলে ফিউমিগেশনকে যদি আমরা সংজ্ঞায়িত করি, তাহলে এক কথায় লেখা যাবে যে ধোঁয়া প্রয়োগ করে ডিমের রোগ জীবাণু ধ্বংস করাকে ফিউমিগেশন বলে। তো এই কৃত্রিম পদ্ধতিতে ডিম ফোটানোর জন্য প্রথমে আমাদের ডিমগুলোকে পরিষ্কার করে নিতে হবে, এরপরে ফিউমিগেশন করে নিতে হবে। এর পরের ধাপ হচ্ছে ইনকিউবেটরে ডিম বসানো। তো ইনকিউবেটরে এই যে যন্ত্র, এখানে ডিম বসানোর একটা নিয়ম আছে। ডিমটি 45 ডিগ্রি কোণে রাখতে হবে, অর্থাৎ খুব একবারে খাড়া করে রাখা যাবে না, ডিমটি সামান্য কাত করে বা হেলে রাখতে হবে, যাতে মোটামুটি 45 ডিগ্রি কোণে বসে। তো 45 ডিগ্রি কোণে এই ডিমটি ইনকিউবেটরে বসাতে হবে। এরপর তাপমাত্রা নিয়ন্ত্রণ। তো শিক্ষার্থীরা এই ইনকিউবেটরে ডিম ফোটানোর জন্য সাধারণ তাপমাত্রা হচ্ছে 38 থেকে 38.5 ডিগ্রি সেলসিয়াস এই তাপমাত্রা। সর্বনিম্ন তাপমাত্রা হচ্ছে 37 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা 39 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এখান থেকে প্রশ্ন আসে যে ইনকিউবেটরে ডিম ফোটানোর সাধারণ তাপমাত্রা কত। তো সাধারণ তাপমাত্রা হচ্ছে 38 থেকে 38.5 ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ 39 ডিগ্রি সেলসিয়াস। তো বিভিন্ন সময়ে এই বিভিন্ন তাপমাত্রা প্রয়োগ করা হয়। এর পরের ধাপ হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা, অর্থাৎ ইনকিউবেটরে ডিম ফোটানোর জন্য একটি নির্দিষ্ট পরিমাণে আর্দ্রতা রাখতে হয়, যে আর্দ্রতায় ডিম থেকে বাচ্চা হবে। তো এই আর্দ্রতা হচ্ছে তোমার 70 ভাগ আর্দ্রতা, আপেক্ষিক আর্দ্রতা এই ইনকিউবেটরে রাখতে হয়। এরপরের ধাপ হচ্ছে বায়ু চলাচলের ব্যবস্থা। তো ইনকিউবেটরে যে আমরা ডিম ফোটাবো, এই জন্য এই বায়ু চলাচলের ব্যবস্থা করতে হবে। এরপরে 6 নম্বর ধাপ হচ্ছে ডিম পরীক্ষা। তো এই ডিম পরীক্ষা কিভাবে করবে, আমি একটু এর আগে আমি বলে গেলাম যে ক্যান্ডেলিংয়ের মাধ্যমে। ক্যান্ডেলিং কি, যে আলোর সামনে ডিম পরীক্ষা করাকে ক্যান্ডেলিং বলে। অর্থাৎ ইনকিউবেটরে যে ডিমগুলো থাকে, মাঝে মধ্যে ডিমগুলো আমরা কয়েক সপ্তাহ গেলে সূর্যের আলোতে অথবা বৈদ্যুতিক বাল্বের সামনে ধরব। যদি ডিমের কুসুমটি মাঝামাঝি থাকে, হ্যাঁ, তাহলে বুঝতে হবে যে ডিমটি ঠিক আছে, বোঝা যাবে। এছাড়া উর্বর ডিম আমরা কিভাবে বুঝবো, আমরা যদি বিদ্যুতের আলোতে বা সূর্যের আলোতে ধরি, তাহলে উর্বর ডিমের কেন্দ্রস্থলে সরিষার দানার মতো একটি ছোট কালো বস্তু দেখা যাবে। অর্থাৎ আমি আলোর সামনে ডিমটা ধরবো, যদি সরিষার দানার মতো কালো ছোট বস্তু দেখা যায়, তাহলে বুঝতে হবে যে এটা উর্বর ডিম এবং এখান থেকে বাচ্চা হবে। এরপর ডিম ঘুরানো। ইনকিউবেটরে আরেকটা পদ্ধতি হচ্ছে ধাপ হচ্ছে ডিম ঘুরানো, অর্থাৎ মাঝে মধ্যে ডিম কি করতে হবে, ঘুরিয়ে দিতে হবে। হ্যাঁ, প্রথম 18 দিন পর্যন্ত, আর মুরগির বেলায় 18 দিন পর্যন্ত এবং হাঁসের বেলায় 24 দিন পর্যন্ত ডিমগুলো মাঝে মধ্যে কি করতে হবে, ঘুরে দিতে হবে।
এরপর হ্যাচারি ট্রেতে ডিম স্থানান্তর। তো মুরগির ডিম যদি হয় তাহলে 18 দিনের সময় ডিমগুলো ডিম বরাবর ট্রে থেকে ডিম ফোটানোর ট্রেতে অর্থাৎ হ্যাচারি ট্রেতে স্থানান্তর করতে হবে। অর্থাৎ ইনকিউবেটরে বিভিন্ন ধরনের ট্রে থাকে, হ্যাঁ। তো 18 দিনের সময় কী করতে হবে, ফুটানোর ট্রেতে ডিমগুলো স্থানান্তর করতে হবে। তো এই 8টি ধাপ, ইনকিউবেটরে ডিম ফোটানোর 8টি ধাপ, এগুলো অনুসরণ করতে হবে। এরপর শিক্ষার্থী এখানে ডিম অনুর্বর হওয়ার কারণ, অর্থাৎ আমি আগে জানি যে উর্বর ডিম কি। উর্বর ডিম কাকে বলে? অর্থাৎ যে ডিম থেকে বাচ্চা ফোটানো হয় বা যে ডিম থেকে বাচ্চা ফোটানো সম্ভব সেই ডিমকে উর্বর ডিম বলে। আর যে ডিম থেকে বাচ্চা ফোটানো সম্ভব নয় সেটাকে অনুর্বর ডিম বলে। তো ডিম অনুর্বর হওয়ার কারণ কি? এর বিভিন্ন কারণ রয়েছে, আমি এখানে নিচে দেখানোর চেষ্টা করেছি। এটা হচ্ছে উর্বর ডিমের ছবি। দেখো, উর্বর ডিমের ভিতরে পুরো ডিম মেলে কুসুমটা ভর্তি থাকে। আর অনুর্বর ডিমে এই যে মাঝে মধ্যে কুসুমের ছিটা থাকে, এরকম ফোঁটা ফোঁটা ছিটা থাকে, সেটা হচ্ছে অনুর্বর ডিম। অর্থাৎ উর্বর ডিমে কুসুমটা সুসজ্জিত থাকে, উর্বর ডিমে কুসুমটি সুসজ্জিত থাকে, আর অনুর্বর ডিমে কুসুমটি সুসজ্জিত থাকে না। তো এই ডিম অনুর্বর হওয়ার বিভিন্ন কারণ আছে। একটা কারণ হচ্ছে মোরগ মুরগির অনুপাত। তো মোরগ মুরগির অনুপাত যদি ঠিক না থাকে, আমি প্রথমেই বলেছিলাম প্রতি 8 থেকে 10টি মুরগির জন্য একটি মোরগ মুরগি রাখতে হবে, তাহলে উর্বর ডিম পাওয়া যাবে। অন্যথায় ডিমগুলো কি হবে? অনুর্বর হবে। মুরগির বয়স যত বেশি হবে অনুর্বর ডিম তত উৎপাদন হবে আর কি। এরপর সুষম খাদ্যের অভাব হলে মুরগির ডিম অনুর্বর হবে। অসুস্থতা, মুরগি যদি অসুস্থ হয় বা মোরগ যদি অসুস্থ থাকে তাহলে অনুর্বর ডিম হবে। এরপর সঙ্গমে অনিচ্ছা, মোরগ যদি মুরগির সাথে মিলন করতে অনিচ্ছা প্রকাশ করে বা না করে তাহলে কি হবে? অনুর্বর ডিম হবে। এরপর গরম, তো অতিরিক্ত যদি গরম হয় তাহলে অনুর্বর ডিম হবে। এরপর DE অভাব, অর্থাৎ ভিটামিন ডি এবং এর অভাবে অনুর্বর ডিম মুরগি উৎপাদন করতে পারে। এই জন্য মুরগিকে ভিটামিন ডি এবং যুক্ত খাবার খেতে হবে। শুক্রাণুর ঘনত্ব কম, অর্থাৎ মোরগের যে শুক্রাণু আছে তার যদি ঘনত্ব কম হয় বা পাতলা হয় শুক্রাণু, তাহলে উর্বর ডিম হওয়ার সম্ভাবনা থাকে। চর্বি, মোরগ মুরগির গায়ে যদি অতিরিক্ত চর্বি থাকে তাহলে অনুর্বর ডিম হওয়ার সম্ভাবনা থাকে। এরপর খোসা ফাটা হলে অনুর্বর ডিম হয়। পাতলা হলে, সদ্য পাড়া ডিম অনুর্বর হতে পারে। অনেক দিন আবার রেখে দিলে সেটা অনুর্বর হতে পারে, সেটা থেকে বাচ্চা পাওয়া সম্ভব হয় না। মরা শুক্রাণু, অর্থাৎ মোরগ যখন মুরগির সাথে মিলন করে তখন এই শুক্রাণুটি জরায়ুর মধ্যে যাওয়ার আগেই যদি মারা যায় তাহলে সেই ডিম অনুর্বর হতে পারে। ডিমে ঝাঁকি লাগা, ডিমে যদি অতিরিক্ত ঝাঁকি লাগে তাহলে এটা অনুর্বর হতে পারে। মুরগি পালন পদ্ধতি, তো শিক্ষার্থীরা যে মুরগি যে পালন করা হয় বিভিন্ন পদ্ধতি আছে, যেমন মুক্ত পালন পদ্ধতি, আবদ্ধ পদ্ধতি, অর্ধ আবদ্ধ পদ্ধতি। তো মুক্ত পালন পদ্ধতি কি? মুক্ত পালন পদ্ধতি হচ্ছে মুরগিকে, অর্থাৎ মুরগির জন্য কোনো ঘর নির্মাণ করা হয় না। সারাদিন মুরগি তার নিজ ইচ্ছায় এখানে সেখানে ঘুরে বেড়ায়, সে নিজে এখান সেখান থেকে খাবার খেয়ে সে বড় হয়। রাত্রিকালে কৃষকের যে ঘর আছে এই ঘরের মধ্যে উঠানো হয়। এটা হচ্ছে মুক্ত পালন পদ্ধতি। আবদ্ধ পদ্ধতি হচ্ছে একটা নির্দিষ্ট ঘরের মধ্যে রেখে মুরগিকে পালন করা, যেমন খামারে মুরগি পালন করে কৃষকরা। এটা হচ্ছে আবদ্ধ পদ্ধতি। অর্ধ আবদ্ধ কি? অর্ধ আবদ্ধ হচ্ছে একটি নির্দিষ্ট জায়গার চতুর্দিকে ঘেরাও করব, অর্থাৎ ঘেরাও করে এই ঘেরাওর মাঝখানে আমরা ঘর নির্মাণ করব। তো দিনের বেলায় মুরগিকে ছেড়ে দিব, সারাদিন ওই নির্দিষ্ট এরিয়ার মধ্যে ওই ঘেরাওর মধ্যে থাকবে। রাত লাগলে এই ঘেরাওর মধ্যে যে ঘর আছে এই ঘরের মধ্যে আমরা উঠিয়ে রাখবো। এটা হচ্ছে অর্ধমুক্ত পালন পদ্ধতি। তো আবদ্ধ পদ্ধতি আছে, এই আবদ্ধ পদ্ধতির বিভিন্ন আবার পদ্ধতি আছে, বিভিন্ন রকম ধরন আছে। এটা হচ্ছে খাঁচাই পালন, অর্থাৎ খাঁচা করে মুরগিকে যখন পালন করা হবে সেটা খাঁচাই পালন, মাচাই পালন
অর্থাৎ একটু উঁচু বাঁশের মাচা তৈরি করে যেমন মুরগি পালন করা হয়, মাচায় পালন, মেঝেতে পালন। তো মেঝেতে পালনের আবার দুইটা পদ্ধতি আছে, লিটার পদ্ধতি, ডিপ লিটার পদ্ধতি। তো লিটার কি? লিটার হচ্ছে মুরগির বিছানা, অর্থাৎ ঘরের মেঝে থেকে 15 থেকে 20 সেন্টিমিটার পুরু করে ধানের তুষ, কাঠের গুঁড়া বিছিয়ে দিয়ে মুরগি যে বিছানা তৈরি করা হয় সেটাকে মুরগির লিটার বলে। এই অর্থাৎ লিটার পদ্ধতি হচ্ছে তাহলে কোন পদ্ধতি? ঘরের মেঝেতে 15 থেকে 20 সেন্টিমিটার পুরু করে কাঠের গুঁড়া বা ধানের তুষ বিছিয়ে আমরা বিছানা তৈরি করে আমরা মুরগি পালন করব, সেটা হচ্ছে লিটার পদ্ধতি। আর ডিপ লিটার পদ্ধতি হচ্ছে আরও পুরু করে, অনেক বেশি পুরু করে তোমার মুরগি পালন করা হবে, সেটা ডিপ লিটার পদ্ধতি। তো এখানে মুরগি পালনের ছবি দেখানো হয়েছে উন্মুক্ত পদ্ধতি, অর্থাৎ মুরগিকে ছেড়ে দেওয়া হয়েছে, সে নিজ ইচ্ছা এখান থেকে এখানে সেখানে ঘুরে খাবার সংগ্রহ করতেছে। এটা অর্ধা আবদ্ধ পদ্ধতি, অর্থাৎ একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে, নির্দিষ্ট এরিয়ার মধ্যে মুরগি আছে, রাত লাগলে এইটা ঘরে ওঠানো হবে। এটা হচ্ছে অর্ধা আবদ্ধ। আর আবদ্ধ পদ্ধতি এই যে এটা ঘর তৈরি করে এর ঘরের মধ্যে মুরগি পালন করা হচ্ছে, এটা হচ্ছে আবদ্ধ পদ্ধতি। মুরগির খাদ্য ব্যবস্থাপনা। তো শিক্ষার্থীরা প্রত্যেকটি জীবের সঠিকভাবে বৃদ্ধি লাভ করার জন্য এবং সঠিকভাবে বেড়ে ওঠার জন্য, তার উন্নতির জন্য খাদ্যের দরকার হয়, তেমনি মুরগিরও সঠিকভাবে মুরগিকে খাবার দিতে হয়, খাবারের প্রয়োজন হয়। এই খাবার যদি দেওয়া না হয় তাহলে মুরগির উৎপাদন ব্যাহত হবে, সঠিকভাবে ডিম পাওয়া যাবে না, মাংস হবে না, ওজন হবে না। তো এই মুরগির খাদ্য ব্যবস্থাপনা, তো মুরগিকে যে খাবারগুলো দেওয়া হয় এর মধ্যে বিভিন্ন ধরনের উপাদান থাকে, যেমন শর্করা থাকে, আমিষ থাকে, ভিটামিন, স্নেহ, খনিজ, পানি। তো এই খাদ্যগুলোর কাজ কি, উৎস কি? তো শর্করা জাতীয় খাদ্য এটা শরীরে কি কাজ করে? মুরগির দেহে এই শর্করা জাতীয় খাদ্য শক্তি যোগায়। তো এই শর্করা জাতীয় খাদ্য কোথা থেকে পাওয়া যায়? এই চালের গুঁড়া, গমের গুঁড়া, ভুট্টার গুঁড়া থেকে এই শর্করা জাতীয় খাদ্য পায়, যা মুরগির দেহে শক্তি যোগায়। এরপর আমিষ কি? আমিষ হচ্ছে এটা মুরগির দেহের ক্ষয় পূরণ করে, মুরগির দেহের ক্ষয় পূরণ করে, মুরগির দেহের বৃদ্ধি ঘটায়। তো আমিষ বিভিন্ন ধরনের মাছের গুঁড়া, হাড়ের গুঁড়াতে তোমার আমিষ থাকে, প্রাণীজজাত খাদ্যে তোমার আমিষ থাকে, এটা আমিষ মুরগির দেহের ক্ষয় পূরণ করে। এরপর ভিটামিন কি করে? রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তো মুরগির দেহের বিভিন্ন ধরনের ভিটামিন এ প্রয়োজন হয়, ভিটামিন এ, ডি, ই, কে। তো মুরগির ভিটামিন দুই ধরনের, একটা হচ্ছে পানিতে দ্রবণীয় ভিটামিন আর একটা হচ্ছে চর্বিতে দ্রবণীয় ভিটামিন। এ, ডি, ই, কে এগুলো হচ্ছে চর্বিতে দ্রবণীয় ভিটামিন। ভিটামিন এ এর অভাবে মুরগির রাতকানা রোগ হয়। ভিটামিন ই এর অভাবে মুরগির বন্ধ্যাত্ব দেখা দেয়। এই জন্য মুরগিকে বিভিন্ন ধরনের ভিটামিন খাওয়াতে হবে। এগুলো কি করে? মুরগির দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এরপর স্নেহ বা চর্বি জাতীয় খাদ্য। তো স্নেহ বা চর্বি জাতীয় খাদ্যকে বলা হয় শক্তি উৎপাদনের কারখানা। তো মুরগিকে যাতে অধিক শক্তি পায় এই জন্য স্নেহ জাতীয় খাদ্য খাওয়াতে হবে। এরপর খনিজ লবণ। বিভিন্ন ধরনের খনিজ পদার্থ আছে, পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম খনিজ পদার্থ, এগুলো মুরগির দেহে তোমার ক্ষয় পূরণ করে। খনিজ পদার্থ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বা শরীরে ক্ষয় পূরণ করে। এরপর পানির মুরগির দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে, বা কোষের যে বস্তুগুলো আছে, কোষীয় বস্তু, সেগুলোকে সজীব রাখতে সাহায্য করে। এই জন্য এই মুরগিকে সঠিকভাবে এই খাদ্য উপাদানগুলো দিতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, আজকে আমার ক্লাস এ পর্যন্তই শেষ। ভালো থাকো, সুস্থ থাকো। আর যেগুলো আমি এই পার্ট 16 থেকে 23 আমি লেকচার দিলাম, এগুলো তোমরা বই থেকে মিলিয়ে নিয়ে এই টপিকসগুলো পড়ার চেষ্টা করবে। সবাইকে ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।